মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আর আজকে হলো বৃহস্পতিবার, আর এখন সকাল 10:35 বাজে। তো আমি এখন বাড়িতে চলে যাচ্ছি, বাপের বাড়িতে আছি বাবার সাথে। কী রে, এখন হাবড়াতে চলে যাব। আমাদের ট্রেন হলো 11:30টায়, এই 11:15টার দিকে বের হব। কৃপাতে সকালবেলাতেই কলেজে চলে গেছে, আমি আর অর্জুন এখন হাবড়াতে যাব। আর মা রান্না করে দিয়েছে তরকারিপাতি, তো বাড়িতে গিয়ে দুটো ভাত ফুটিয়ে নেব। এমনিতে অনেক কাজকর্ম রয়েছে। উফ, অর্জুন জন্মাষ্টমী তো পরশুদিন, তো সেই জন্য একটু কাজকর্মের চাপ রয়েছে। কটা কারি পাতা গাছ নিয়ে গেলাম, এগুলো বাড়িতে নিয়ে লাগিয়ে দেব। জানি না হবে কি না, আমি এর আগে আর কখনো লাগাইনি। তো আমাদের বাড়িতে অনেকগুলো কারি পাতা গাছ রয়েছে, অনেক দিন ধরেই ভাবছি যে এখান থেকে চারা নিয়ে গিয়ে বাড়িতে লাগাবো। শুনেছি কারি পাতা গাছের নাকি অত যত্ন আত্তি করতে হয় না, এগুলো নাকি লাগিয়ে দিলেই হয়ে যায়। আমাদের বাড়িতে তো আবার গাছ সহজে হয় না, তো দেখি এগুলো লাগিয়ে গাছ হয় কিনা। মা বলছিল ওই ফুল গাছের চারা নিতেও বলছিল, আমি বললাম ও টেনে নিয়ে লাভ নেই, গাছ লাগালে হয় না কিছু না, তারপর মন খারাপ লাগে। কোথায় মা, কোথায়? অর্জুনের খুব মন খারাপ, ও তো এখানে আসলে বাড়িতে একদমই যেতে চায় না। এখানে যদি ও এক সপ্তাহ থাকে তাও বলবে যে মা আর 2 দিন এখানে থেকে যাই। যদিও বাপের বাড়িতে আসলে আমার সেরকম একটা থাকা হয় না, ওই 1 দিন 2 দিন 3 দিন এরকমই থাকা হয়। কৃপা অর্জুন যখন ছোট ছিল সেই সময় এসে এখানে কয়েকদিন থাকা হতো, কিন্তু এখন ওরা বড় হয়ে গেছে, ওদের স্কুল কলেজ টিউশন পড়া এসব নিয়ে ওরা এত ব্যস্ত থাকে, ওই জন্য 2-3 দিনের বেশি আর এখানে থাকা যায় না। আর তাছাড়া আমরা তো একটু এদিক ওদিক ঘুরতেও যাই, ওই কারণে ওদের পড়া স্কুল এগুলো একটু কামাই হয়ে যায়, তাই বাপের বাড়িতে কম থাকাই হয়। অনেক আগেই আমরা স্টেশনে চলে এসেছি, আর ট্রেনটা দেখো দাঁড়িয়ে আছে। এই ট্রেনটা বারাসাত থেকেই ছাড়বে, ওই জন্য অত ব্যস্ততা নেই বা অত ভিড়ও নেই, ধীরে সুস্থে ট্রেনে উঠবো। অর্জুনকে একটা ড্রিঙ্কস কিনে দিলাম, ওর মনটা খুব খারাপ ছিল তো, ওকে তাই জিজ্ঞেস করলাম যে কি খাবে। তারপর বললো যে ওই আমুলের লস্যি না কি একটা খাবে, সেই একটা কিনে দিলাম। ট্রেনটা এখানে কখন এসে বলতে পারবো না, এই ট্রেনটা বনগাঁ অবধি যাবে, এই বারাসাত থেকে বনগাঁ অবধি যাবে। তাও ট্রেনে অনেক লোক, প্রচুর লোক, প্রথম দিকে তো জায়গাই পাইনি। তারপরে আমরা এই পেছনের দিকে এসেছি, তাই এখানটায় ফাঁকা আছে। এখন ট্রেনে যেন খুব হেভি ভিড় হয়, আরও কয়েকটা ট্রেন এইসব লাইনে চালু করতে পারে এই বনগাঁর দিকে। লোকাল ট্রেনগুলো কখনোই ফাঁকা থাকে না, লোকাল ট্রেনে সবসময় দেখি ভিড় থাকে। ট্রেন তো মাঝখানে মনে হয় একটা নতুন ট্রেন সেদিন দেখেছিলাম, উদ্বোধন হয়েছে। না না, এসি ট্রেন না, আমি জানি না, এসি ট্রেনের খবর আমার কাছে নেই। না না, এমনি এরকমই লোকাল ট্রেন। না না, সাদা রঙের, এই যে এই ট্রেনটার যে কালার সেই কালার। ট্রেনে এমন কোনো জিনিস নেই যে বিক্রি না হয়, নাইটি কুর্তি, এখন আবার দেখছি বিছানার চাদরও বিক্রি হচ্ছে। আজকে রাতে ছর্দির বাড়িতে হরিসভা আছে, তো দুপুরবেলা তো আর রান্না করতে হবে না, শুধু বাড়িতে গিয়ে ভাতটা করব, মা তো তরকারি দিয়ে দিয়েছে। আর রাতের বেলা ছর্দির বাড়িতে খাওয়া হবে। আমার বর বলেছিল ভোরবেলা ঘুম থেকে উঠেই যেন আমি হাবড়াতে চলে যাই, বলে তুমি বাড়িতে এসে পুজোটা দেবে। আমি বললাম যে অত ভোরবেলা যেতে পারবো না, অর্জুন ঘুম থেকে উঠতে চায় না, আমি একটু বেলা করেই আসব। তো একটা সময় না মেয়েদের কাছে বাপের বাড়িটাও কেমন যেন পর হয়ে যায়। মার কাছে 2-3 দিন থাকার পরেই বাড়ির কথা খুব মনে পড়ে, শুধু মনে হয় বাড়িতে আমার কত কাজ পড়ে রয়েছে আর আমি এখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। এটাই প্রকৃতির নিয়ম, আমরা মেয়েরা তো বাপের বাড়িকে পর করে দিয়ে অন্যের বাড়িকে নিজের করে নেই। অর্জুনের মুখখানা একবার দেখো, কেমন অন্ধকার করে বসে আছে। পুজোর সময় ওকে 2-3 দিনের জন্য বাপের বাড়িতে রেখে দেব। বাড়িতে চলে আসলাম, বাড়িতে এসেই ভাতটা বসিয়ে দিয়েছি, রান্নাঘর পরিষ্কার করলাম। অনেক বাসন ছড়ানো ছিটানো ছিল এইখানে, এতগুলো অনেকগুলো বাসন, আর পুরো এইখানে লাইন দিয়ে বাসন সাজানো। মাসির যত বাসন ধুয়ে রেখে গেছে সব বাইরে এরকম সাজানো সাজানো ছিল, সেগুলো সব ক্যাবিনেটে রাখলাম। আর এটা হলো থোড়, এটা সুইটির মা দিয়েছে, তো এই থোড়টা আমি বিকেলের দিকে কেটে রাখবো, কালকে থোড় রান্না করব। কালকে তো শুক্রবার, নিরামিষ খাবো, তো এই থোড়টা কালকে রান্না করে নেব। থোড়, মোচা, তারপরে শাপলা,
এগুলো খেতে আমার যে কি ভালো লাগে। এগুলো যদি কেউ আমাকে শুধু ওই কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে একটু রান্না করে দেয়, মানে একটু ভাজা ভাজা মতো করে দেয়, আমি মনে হয় ওই দিয়েই পেট ভরে ভাত খেয়ে নিতে পারবো। এই তো এটা কী ধরনের খাওয়া, চিপস দিয়ে চিকেন দিয়ে? এত চিকেন ভক্ত হওয়া ভালো না, চিকেন কোনো ভালো জিনিস না। মা তো কালকে অনেকটা চিকেন রান্না করেছে, তো সেই চিকেনটা এই যে নিয়ে এসেছি অর্জুনের জন্য দিয়ে দিয়েছে। ও তো চিকেন ছাড়া ভাত খেতেই পারে না। আর এটার মধ্যে রয়েছে চিংড়ি মাছ আর 1 পিস আর মাছ রয়েছে। এই পাঁপড়টা আমি ট্রেন থেকে কিনেছিলাম, ভেবেছিলাম কালকে শুক্রবার তো এই সাবুর পাঁপড়টা খাবো, কিন্তু অর্জুন এটাকে এঁটো করে ফেলেছে, এটা আর কালকের জন্য রাখা যাবে না। আমার বাপের বাড়িতে তো গন্ধরাজ লেবুর গাছ রয়েছে, তো প্রতিবারই এরকম গন্ধরাজ লেবু নিয়ে আসা হয়। আর এটার মধ্যে রয়েছে ঝিঙা বাটা। আমার ছেলে মেয়েরা দিদার হাতের বাটা খেতে এত ভালোবাসে, বলে দিদা তুমি 1 ট্রলি আমাদের জন্য বাটা দিয়ে দেবে। এই যে ভাতটা হয়ে যাওয়ার পরে আমি স্নান করব, স্নান করে তারপরে দুপুরের পুজোটা দেবো আর কি। ওই দুপুরবেলা গোপালকে জল বাতাসা দেবো, তারপরে ভাত ঠাত খেয়ে ভিডিওটা এডিট করব। জানি না আজকে আপলোড করতে পারবো কি না ভিডিও। বিকেলবেলা আবার অর্জুনকে নিয়ে বেরোতে হবে, অর্জুনের পড়া আছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন 6:15 বাজে। অর্জুনকে ওর পাপাই ম্যামের বাড়িতে নিয়ে গেছে। ওর পাপা তাড়াতাড়ি চলে এসছে, আমাকে বলেছিল যে আমার হয়তো দেরি হবে, আস্তে আস্তে সন্ধে হবে, তুমি অর্জুনকে নিয়ে যেও। তো ওর পাপা তাড়াতাড়ি চলে এসছে, 4:30টার মধ্যে চলে এসছে। তারপরে ওই 5:30, হ্যাঁ 5:30টার দিকে অর্জুনকে নিয়ে বের হয়েছে। আর কৃপা আজকে লেডিসটা ধরতে পারেনি। 5:40-এ তো লেডিসটা বিধাননগর থেকে ছাড়ে, তো সেটা ধরতে পারেনি। মেয়ে বাসে উঠে বসে রয়েছে 4:20-র সময়। 4:20-র সময় ও বাসে উঠলো ওর কলেজের সামনে থেকে। তারপরে সেই বাস 5টার সময় বিশ্ববাংলা আসে। তখন আমাকে বলে যে মা আমি মনে হয় বিধাননগর স্টেশনে 5:40-এর মধ্যে যেতে পারবো না, আমি ট্রেনটা পাবো না, আবার 5:50-এ যে ট্রেনটা আছে সেটাও পাবো না। আমি তো মহাচিন্তায় পড়ে গিয়েছি। ও আমাকে বলছে আমাকে আবার সেই শিয়ালদা যেতে হবে, শিয়ালদা গিয়ে তারপর ট্রেন ধরতে হবে, কারণ ওই 5:50-এর পর ট্রেন হলো গিয়ে 7টার সময়, 1 ঘন্টা 10 মিনিট পরে ট্রেন। আর ওই ট্রেনে বিভৎস ভিড় হয়। শিয়ালদা থেকে ওই ট্রেন পুরো ভরে আসে, বিধাননগর থেকে ঠেলাঠেলি করে ওঠা যায় না, জায়গা পাওয়া যায় না, ঝগড়াঝাঁটি চেঁচামেচি। মেয়ে তো ওইসব একদমই পছন্দ করে না, মানে ও ওই চাপগুলো না নিতে পারে না। ওগুলো আবার আমি পারি, আমি আবার ওই ভিড়ের ট্রেন বলো ভিড়ের বাস বলো কষ্ট হলেও আমি ম্যানেজ করতে পারি, কিন্তু ও না ওইসব পারে না। বাচ্চা মানুষ তো, ও মানে ওই আর কি ভিড়ের ট্রেনে ওঠা, সবার সাথে ঝগড়াঝাঁটি করা, ওই ধরনের ওগুলো করতে পারে না, অত কিছু বোঝে না। তারপর ধরো ওই যে বারাসাত মধ্যমগ্রামে এসে যে ওকে একটু কেউ জায়গাটা ছেড়ে দেবে সেটাও কেউ করে না। ওর জায়গায় আমি থাকলে আবার মানে আমার পাশে যে থাকে তাকে আবার রিকোয়েস্ট করি যে আপনি কোথায় নামবেন, ঠিক আছে আমি বসবো বা কিছু, ও কিচ্ছু বলবে না। তো মানুষ সেই সুযোগটা নেয়, ও একদম ওই চুপচাপ দাঁড়িয়ে থাকবে এক কোনায়, যার জন্য ওই মানে ভিড়ের ট্রেনে ও আসতে চায় না। তো এবার আমি তো সেই টেনশনে পড়ে গেছি, মেয়ে যদি ট্রেন না পায়, মেয়ে আবার একা একা এই রাত করে শিয়ালদা যাবে, আবার সেখান থেকে ট্রেন ধরবে, মাথার মধ্যে এগুলোই সব ঘুরছিল। তারপরে এই ফোন করলাম 6টার দিকে, তখন বলে মা এই 5:50-এর ট্রেনটা ধরতে পেরেছি, 40-এরটা তো ধরতেই পারবে না, লেডিসটা তো পাবেই না। বলে আমি যে কিভাবে ট্রেন ধরেছি সে শুধু আমিই জানি, রানিং ট্রেনে উঠেছে। বলে ট্রেনটা ছেড়ে এই দিকে, মানে ট্রেন তো আর প্রথমেই একদম জোরে চলতে শুরু করে না, সিগন্যাল দিয়ে দিয়েছে। বলে ট্রেনটা ট্রেনে একটু চলে গেছে, তখনই আমি ওই অবস্থাতেই লাফিয়ে উঠেছি লেডিসে। জেনারেলে তো ও উঠবেই না, বলে জেনারেলে মারাত্মক ভিড় ছিল, প্ল্যাটফর্ম একদম ফাঁকা। ট্রেনটা ও যে বললাম না ট্রেনে তখন টান দিয়েছে, ওই অবস্থায় ও উঠেছে। আমি তো ওকে কত বলি রানিং ট্রেনে উঠিস না, এখন তো সেই রানিং ট্রেনে ওঠে, রানিং ট্রেনে নামে, আবার জানো সেই বাসে যখন ওঠে ভিড় বাসে, সেই বাসে ওঠার সময় যে সিঁড়ি থাকে না, ওই সিঁড়ির ওখানে দাঁড়িয়ে থাকে। আমার তো সেই শুনেই ভয় কীরকম লাগে। আমি বলি তুই এরকম রোগা পাতলা মানুষ, বলে ঠাসাঠাসি ভিড় হয় বারাসাতের ওই বাসগুলোতে। বলে মা ওই সিঁড়ির সামনে দাঁড়িয়ে থাকি রড ধরে, মনে হয় যেন এই বাস থেকে পড়ে যাব, ভিতরে ঢুকতে পারে না। তো ওইভাবে প্রচুর লোক যাওয়া আসা করে। কেমন দৌড় দিলি? কীভাবে দৌড়েছিস? হেভি জোরে? রানিং ট্রেনে উঠে পড়লি? জানি না কারেন্টের আবার কী হয়েছে। তোর জন্য ভাত বেড়ে রাখলাম, মাইক্রোওভেন চলছে না, আর ওই ঘরের ফ্যান
কদিন পর পরই কিছু না কিছু একটা হতে থাকে। ওই যে তোর ভাত বেড়ে রেখেছি, কিন্তু তুই পিসির বাড়িতে রাত্রে খেতে পারবি এখন ভাত খেলে? আমি তোর জন্য তাহলে একটু প্রসাদ নিয়ে আসবো, ওখানে আর যেতে হবে না। ফ্রেশ হয়ে ভাত খেয়ে শুয়ে থাক চুপচাপ। আরে আমি মাইক্রো ওভেনে গরম করতে পারিনি তো, সেই জন্যই তো বললাম মাইক্রো ওভেনটা খারাপ হয়ে গেছে। একটু পরে খাবি, বেশি ঠান্ডা হয়নি। আমরা ছর্দির বাড়িতে চলে এসেছি, কৃপা আসেনি। কৃপা খেয়ে দিয়ে বিশ্রাম করবে। আর অর্জুন দেখো কীর্তন করছে। অর্জুন কিন্তু হরিসভাতে ভালোই কীর্তন করতে পারে, ওর কিন্তু বেশ নাম ডাক আছে হরিসভাতে। আজকে সকালের দিকে আমি তো বারাসাত থেকে বাড়িতে আসলাম, আমার বর আবার 12:30 1টার সময় ট্রেনে বারাসাত গেছে। বারাসাতে ওর নিজের একটা কাজেই গেছে, তো সেখান থেকে আবার আমাদের বাড়িতে গিয়েছিল, আমাদের বাড়িতে দুপুরবেলা ভাত খেয়েছে। আমাকে বলেছিল ওর আসতে দেরি হবে, অর্জুনকে নিয়ে ম্যামের বাড়িতে যেতে বলেছিল, কিন্তু ও তাড়াতাড়ি চলে এসছে। আর ছর্দি এখন সবাইকে তিলক পরিয়ে দিচ্ছে। এখানে আমার শ্বশুরবাড়ির লোকজন সবাই আছে, তো কীর্তনও করা হয়, আবার এদের সবার সাথে গল্পগুজবও করা হয়। অর্জুন বলে কি যে আমাকে শুধু এই লম্বা দাগটা দেবে, সাইডে যেগুলো আর কি দেয়া হয় ছোট ছোট সেগুলো দেবে না। লম্বাটা দিয়েছিস? বাহ, তোরা তো পুরো একদম কৃষ্ণ ঠাকুরের মতোই লাগছে। আজকে দেখি পাঠের গলা পাওয়া যাচ্ছে না, শেষদা আস্তে আস্তে বলে না কি গো? হ্যাঁ, আওয়াজ নেই, সবার ঠান্ডা লেগেছে। হরিসভা হয়ে গেছে, সবাই এখন প্রসাদ খাচ্ছে। আর ছর্দির বাড়ির সিংহাসন দেখতে আমার খুব ভালো লাগে, আসনে এত সুন্দর সুন্দর সব ঠাকুর রয়েছে। আর পাশে যে ছোট্ট সিংহাসনটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু আমাদের বাড়ির আসন, ওটা ছর্দিকে দিয়ে দিয়েছি। আজকে প্রসাদে ছিল খিচুড়ি, লাবড়ার তরকারি, পায়েস, আর ওই যে চিড়া, খই, ফল, মিষ্টি, এগুলো তো থাকেই। তো বন্ধুরা এখনকার মতো টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আগামীকাল দেখা হবে। কৃপার জন্য একটু প্রসাদ বাড়িতে নিয়ে যাব। আর খিচুড়িটা না দারুণ হয়েছিল খেতে।